আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বলছেন ইসি। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানালো এনসিপি। জানাবো সীমান্ত দিয়ে ভারত লোক পুশিন করেছে, কোথায় উপদেষ্টা খোদাবক্স, প্রশ্ন রিজভির। এবং সর্বশেষ জানাবো হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন, বলছেন সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বলছেন ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গত শনিবার রাতে নেয় অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন হলে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সিসি বলেন, আমরাও এটা নিয়ে কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দ্য গেজেট নোটিফিকেশন টু কাম। রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়ে থাকে নির্বাচন কমিশন। কোন দল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিং এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানালো এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফাইড পেজে দেওয়া একটি বিবৃতির মাধ্যমে দলটি জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান ও জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয়। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত পক্ষ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ের সাম্প্রতিক আন্দোলন, জাতীয় ঐক্য নবায়নের সুযোগ সৃষ্টির ব্যাঘাত ঘটিয়েছে। দায়িত্বহীনভাবে এনসিপি জানায়, তাদের কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক, অনাকাঙ্ক্ষিত। বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় সমূহ তথা 1947, 1971 এবং 2024-এর প্রতিফলন ছিল। আমরা আরো লক্ষ্য করেছি, আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এনসিপি মনে করে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় সমূহ তথা 1947, 1971 এবং 2024-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত। যারা 1971 সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং জাতির বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে
দৃঢ় করবে এবং 24 অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে। বিবৃতিতে আরো বলা হয়, বিগত ফ্যাসিবাদী জামানায় নির্যাতিত নিপীড়িত হয় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে 24 অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে। এনসিপি মনে করে, কোনো রাজনৈতিক দল বা পক্ষের পূর্বেকার রাজনৈতিক অবস্থান বা আদর্শের কারণে ইতিপূর্বে বিভাজন ও অনৈক্যের রাজনীতির সূত্রপাত ঘটলে সংশ্লিষ্ট দল বা পক্ষের দায় রয়েছে বাংলাদেশ মানুষের সামনে নিজেদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে জাতীয় ঐক্যের পথে হাঁটার। বাংলাদেশের জনগণের মধ্যকার বৃহত্তর ঐক্যের মাধ্যমেই কেবল মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব বলে আমরা মনে করি। বাংলাদেশের জনগণের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সকল পক্ষকে দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এনসিপি। সীমান্ত দিয়ে ভারত লোক পোষণ করছে, কোথায় উপদেষ্টা খোদা বক্স? প্রশ্ন রিজভির। বাংলাদেশের সমস্ত সীমান্ত দিয়ে পার্শ্ববর্তীদের ভারত লোক পোষণ করছে, এসব বিষয়ে সরকার তো একটা কথা বলেনি। কোথায় সরকারের পাওয়ারফুল উপদেষ্টা খোদা বক্স জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন যিনি সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, তার নাম খোদা বক্স। তিনি নাকি খুব পাওয়ারফুল। আবার এটাও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন। এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে, বাংলাদেশে পুশিং করেছে, এসব বিষয়ে সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদা বক্স? কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর? অন্তর্বর্তী সরকারের আলোচনায় রিজভী বলেন, কোথায় সরকার? তারা তো পুশিং বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এগুলোতে বিরাট এক অন্যায়। কোথা থেকে এই রাষ্ট্রীয় অপরাধগুলো করা হচ্ছে? পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকে দিতে চান। বাংলাদেশে আমাদের কি অত্যন্ত দুর্বল জাতি মনে করেছেন আপনারা? মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে একটা জাতি, 1,500 শিশু বাচ্চা তরুণের জীবন দিয়ে একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিঃশুক টু শব্দ করছেন না। এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদও করতেন না, টু শব্দ করতেন না। আপনারাও কেন আজকে একেবারে নিঃশুক নিরুত্তর? এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছেন, তারপরও কোন সাহসে পার্শ্ববর্তী দেশ জোর করে তাদের লোক আমাদের সীমান্ত দিয়ে ঢুকে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রিজভী বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাছে মানুষ অনেক প্রত্যাশা করেছিল। তারা সংস্কারের কথা বলেছেন, জনগণ সে সংস্কারও মেনে নিয়েছে। তারা বলেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকেই বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো এই কথা বলেছেন। আজকে সংবাদ মাধ্যমে দেখলাম কবিতা পরিষদ দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, কিন্তু সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কিন্তু কেন? তাদের উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করছে। বিএনপি এই মুখপাত্র বলেন, সবচাইতে বড় সন্দেহ হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের মামলায় আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এনএসআই এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? তিনি এমন রাষ্ট্রপতি যিনি বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, তিনি কি করে বিদেশে চলে গেলেন? আমাদের হাওর বাওর, আমাদের খালবিল এগুলো রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে, তিনি তার এলাকার কিশোরগঞ্জে বিশাল হাওরের মধ্যে বিশাল রাস্তা বানিয়ে তার বাড়ি যাওয়ার জন্য। উনি তো ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন, উনি তো শেখ হাসিনার কথায় চলতেন। অর্থাৎ শেখ হাসিনার যে মাইন্ডসেট, সে মানসিকতা, ওনারও সেই মানসিকতা, দুজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি কিভাবে চলে গেলেন? তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি কেন? এর তো সরকার জানতো। এটা কি এনএসআই ডিজিএফআই জানতো না? তাহলে তিনি কি করে যেতে পারলেন? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলতেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। উনি শিশুদের রক্ত চড়িয়েও ক্ষমতায় থাকতে চেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।